1 বছরের বেশি সময় হয়ে গেছে আপনার সাথে এইভাবে দাঁড়ানো হয়নি, অনেক কিছু জানা হয়নি। সময়ের সাথে সাথে কিন্তু আমরা প্রশ্ন পুরনো হলেও উত্তর কিন্তু নতুন পাচ্ছি, তাই না? উত্তরগুলো নতুন আসতেই হচ্ছে, সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাকে একটু বলবেন, এই 1.5 বছরে আপনি আসলে একজন খামারির জন্য চ্যালেঞ্জ দেখছেন, আপনি তো মাঠ পর্যায়ে কাজ করছেন, চ্যালেঞ্জিং বিষয়গুলো আসলে এই মুহূর্তে কী কী একজন খামারির জন্য? বাণিজ্যিক খামারির ক্ষেত্রে আমি যে ফার্স্ট যে চ্যালেঞ্জটা আমি ফিল করি, ফার্স্ট চ্যালেঞ্জটা হচ্ছে খাদ্যের ঊর্ধ্বগতি, যেটা আমরা বলি যে কনসেন্ট্রেটের দাম প্রচুর, এটা হচ্ছে খামারির ফার্স্ট কনসার্ন। জি। সেকেন্ড কনসার্ন হচ্ছে যে দুধের মূল্য যে পরিমাণ কনসেন্ট্রেট, তার এগেনস্টে দুধের মূল্যটা পাচ্ছেন না, তাইলে প্রফিটেবলের ক্ষেত্রে ফার্স্ট কনসার্ন খামারের হচ্ছে এটা। কিন্তু আমি যদি এটাকে আলাদা করে রাখতেছি এই কারণ ওইটাতে আমরা কাজ করার কোনো সুযোগ নাই। সুতরাং এটা বাদ দিয়ে বাকি কী প্রবলেমগুলো ফিল করি আমরা। সবচেয়ে বেশি যে প্রবলেমটা এখন আমরা ফেস করি সেটা হচ্ছে লেমিনাইটিস বলি আমরা। গরুর পা কী বলবো আমরা, এটা পায়ে ব্যথা হয় বা গরু পড়ে যায় এরকম আর কি। তো লেমিনাইটিস যেটা হচ্ছে বা লেমনেস, দাঁড়িয়ে থাকতে পারে না। আপনারা দেখবেন যেই খামারে সবচেয়ে বেশি হাই ইল্ডিং ভ্যারাইটিগুলি আছে, বেশি দুধ দেয় যে গাভীগুলো আছে, ওই গাভীগুলোরই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। কিংবা যেই খামারে ঘাসের পরিমাণ কম, শুধুমাত্র কনসেন্ট্রেটের উপরে ভিত্তি করেই তারা খামার পরিচালনা করেন কিংবা বেশি কনসেন্ট্রেট দেন, তাদের এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি হয়। ভেটেরিনারি যে মেডিকেল টার্মে আমরা যে জিনিসটা বলি, আমরা বলি সোল আলসার। এই পায়ের যে নিচের যেই ফুট প্যাডিংটা, এই ফুট প্যাডিংটাতে আলসার হয়ে যায়। আচ্ছা। আলসারেশন হয়ে যায় এবং ওই জায়গাগুলি লাল হয়ে যায়। হ্যাঁ, এটাকে বলি আমরা হেমোরেজ হইতে পায়ের তলাটা লাল হয়ে যাবে। তাহলে এখানে হয়। আরেকটা হচ্ছে আপনারা যদি আমরা নখটা যদি আমরা খেয়াল করি, এই নখটা কেন দিচ্ছে, নখটা দিচ্ছে নিচের যেই ছোট্ট একটা বোন আছে এখানে, ঠিক আছে, এই বোনটাকে, এই হাড়টাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এই নখটা। তার মানে আমার এই আঙ্গুলের যে শেপটা, এই শেপটাকে রাখার জন্যই কিন্তু আমাদের এই নখটা। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, এই নখ আর এই যে স্কিনটার জাংশনে যদি প্রেস করা হয় তাহলে ব্যথা লাগে কিনা? সবচেয়ে বেশি ব্যথা লাগে। কিংবা আপনি চিন্তা করেন যে আপনি নখটা টান দিয়ে ছিঁড়ে ফেলবেন, তখন কীরকম হবে? তাহলে প্রচণ্ড ব্যথা হয়। তার মানে নার্ভ এন্ডিংগুলো এখানে প্রচুর বেশি থাকে। গরুর ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে পায়ের যে সোলটা, সেই সোলটার যে একদম কানেকশন থেকে আমরা কোরিয়াম বলি, এখানে কোরিয়াম, আর এখানে বলি হোয়াইট লাইন, নিচের দিকে হোয়াইট লাইন বলি। তাহলে আমরা যদি একটা হুফ চিন্তা করি, তো হুফের বিভিন্ন ধরনের স্ট্রাকচার থাকে। তো প্রথম স্ট্রাকচারটা দেখি কালো রঙের, আমরা যেটা দেখি কাভারিং, মনে করেন নখের একটা কাভারিং আমরা চিন্তা করলাম। এরপরেই সেন্সিটিভ পার্টটা শুরু হয়, ঠিক আছে, ওইটাকে আমরা কোরিয়াম বলি বা হোয়াইট লাইন বলি। এই হোয়াইট লাইনের মধ্যেই নার্ভ এবং নার্ভের যে এন্ডিংগুলো আছে সেই এন্ডিংগুলো আসে, ছোটো ছোটো বাস্কুলার যে এন্ডিংগুলো আছে আমরা বলি যে ক্যাপিলারি বা ভেনাস বলি আমরা এটাকে, সেই ক্যাপিলারিগুলো আছে একদম চিকন ব্লাড সার্কুলেশনগুলি আসে। ওই পোর্শনটাতে যখন কোনো ধরনের ব্যথা ক্রিয়েট হয় তখন প্রচুর পেইন হয়। মানে ওই পেইনটা এরকম পেইন যে আপনি চিন্তা করেন হঠাৎ করে আপনার নখটা কোনো একটা প্লায়ার্স দিয়ে টান মেরে ছিঁড়ে ফেলতেছে, তাহলে আপনি কী পরিমাণ পেইন চিন্তা করবেন। তাহলে গরুর কিন্তু সেম পেইনটা হয় এই হোয়াইট লাইনের জন্য। তখন গরুটা দাঁড়াইতে পারে না, গরুটা শুয়ে পড়ে যায়। তখন আমরা যারা অনেক প্র্যাকটিশনার এটা আইডেন্টিফাই করি না, তখন আমরা ভুল একটা ট্রিটমেন্ট দিই। সেটাকে আমরা ধরে নেই যে সেটা ক্যালসিয়াম শর্ট। গরু পড়ে যাওয়া মানে খামারিরাও মনে করেন ক্যালসিয়াম শর্ট, আমাদের অনেকে আমরা মনে করি সেটা ক্যালসিয়াম শর্ট। গরু পড়ে যাওয়া মানে ক্যালসিয়াম শর্ট, হ্যাঁ ক্যালসিয়াম দিতে হবে। তখন কি করছে, ক্যালসিয়াম দিল, কিন্তু গরু তো উঠতে পারতেছে না, কারণ এত পেইন নিয়ে গরু কিন্তু দাঁড়াবে না। যদি না দাঁড়ায় তাহলে কি ক্যালসিয়াম একবার দিছে, খামারে একবার নিজে ট্রাই করবে, সেকেন্ড টাইম আবার খামারে ট্রাই করবে, থার্ড টাইম হচ্ছে কোনো ধরনের কোয়াক বা এই ধরনের দিয়ে আরেকবার ট্রাই করবে, ফোর্থ টাইম হচ্ছে আমাদেরকে ডাকবে। আমরা গিয়ে যদি একবার দিই, তাহলে চিন্তা করেন যেই একটা গরুতে 500 ml ক্যালসিয়ামে যথেষ্ট ছিল 500 কেজি বডি ওয়েটের জন্য, সেইখানে অলমোস্ট 2000 ml ক্যালসিয়াম চলে গেছে। তাহলে এই গরু তো হাইপার ক্যালসিয়ামে, ওই গরু আস্তে আস্তে কী হবে, যত বেশি ক্যালসিয়াম বাড়তে থাকবে, হার্টের পাম্পিং বাড়তে থাকবে, একসময় হার্ট ব্লক হবে, মারা যাবে। গরু আর উঠতে পারে না। কিন্তু আপনারা এরকম খেয়াল করেন যে গরু মারা গেছে, তাহলে গরু মারা যায় কিন্তু এইসব কারণ। তাহলে আমাদের লেমিনাইটিসটা এই জন্য ইম্পর্টেন্ট। আরেকটা কী কারণে আমরা লেমিনাইটিসটা ইম্পর্টেন্ট বলতেছি, দেখেন ম্যাস্টাইটিস হয়ে গেছে, আপনি ট্রিটমেন্ট করে, আমরা বলি কি খামারের জন্য আরেকটা খুব ভালনারেবল জিনিস হলো ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস হলে কি গরুটা নষ্ট হয়ে যাচ্ছে, তার মেডিকেশন কস্টিং বেড়ে হয়ে যাচ্ছে, সব কিছু মিলাই কিন্তু ম্যাস্টাইটিসটাকে খামারি খুব কনসার্নে রাখে। কিন্তু ম্যাস্টাইটিসেও আমি মনে করি সেই লেমিনাইটিস বা লেমনেস হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট?
ম্যাস্টারিজে একটা বাট নষ্ট হয়েছে, কোনো সমস্যা নাই, 3টা বাট আছে, যদি পর্যাপ্ত পরিমাণ দুধ দেয় বা 10 লিটার প্লাস দিয়ে খামারিটা রেখে দিতে পারে। কিন্তু লেমিনাইটিসে এটা সম্ভব না। কেন? গরু যদি দাঁড়াইতেই না পারে তাহলে সে খাবে না। সে যদি না খায় তার মিল্ক প্রোডাকশন হবে না। তার মিল্ক প্রোডাকশন যদি না হয় আর খাবার যদি ঠিকমতো না পায়, তার যে ফিজিক্যাল কন্ডিশন এটা কিন্তু ডেটেরিয়েট করবে, তার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এবং ব্যাড সোর হবে। সে যেহেতু পড়ে আছে এক সাইডে, তখন কী হবে, কংক্রিটের সাথে যে তার বডিটা লেগে থাকবে, এখানে কিন্তু ব্লাড সার্কুলেশন যাবে না। যদি ব্লাড সার্কুলেশন না যায় তাহলে কী হবে, এই জায়গাটা আস্তে আস্তে নেক্রোসিস হবে, পচতে থাকবে। পচলে কী হবে, এটা কার্কাস কোয়ালিটিটা খারাপ হবে। ইচ্ছা করলে আপনি এটা বিক্রিও করতে পারবেন না। যেই গরু আপনি কিনে নিয়ে আসছেন 3 লাখ টাকা, ওই গরু কাটা দাম বলি আমরা 40-50 বা কিংবা 60,000 টাকা বিক্রি করতে পারবেন। আর পরে বিক্রি করার যোগ্য তো থাকে না, করা উচিত না, উচিত না। মাংসটা যদি এখানে সিপেজ হয়ে যায়, আসলে তো বিক্রি করা উচিত না। তাহলে এই প্রবলেমগুলি কিন্তু দেখা যায়। তাহলে দেখেন আপনি এক লেমিনাইটিসের জন্য বা লেমনেস বা পায়ের যে সমস্যার জন্য কতগুলি প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তার কিন্তু আলটিমেট গরুটাকে আমার কালিং করে দিতে হচ্ছে। মানে একটা যদি ডিজারেবল পোর্শন যদি আমি একটা ভালো গরু থেকে যদি মিল্ক না পাই, তাকে যদি কালিং করে দিতে হয়, তাহলে খামারের তো এটা বিশাল একটা লস। এই লস তো রিকভার করা সম্ভব না। কিন্তু ম্যাস্টাডিজ নিয়ে আমরা খুব কনসার্ন। কিন্তু ম্যাস্টাডিজ হলেও কিন্তু আমরা ট্রিটমেন্ট কোনো না কোনোভাবে এটাকে আমরা রিকভার করতে পারি। অনেক ক্ষেত্রে আমরা লেমিনাইটিস রিকভার করতে পারি না। আচ্ছা, রিকভার করতে পারি না কেন? রিকভার করতে পারি না, যেমন বেশ কয়টা লেমনেসের মধ্যে কজ যেটা আছে, আমরা একটা বললাম যে সোল আলসার, পায়ের তলায় যে আলসারেশন। আর একটা হোয়াইট লাইন যে পোর্শনটা আছে, ওই পোর্শনটাতে পাস ফর্মেশন করে, মানে পুজ হয়ে যায়। এবং এটা যখন আমরা শেভিং করে যখন আমরা দেখি যে লাইনটা কোন জায়গায়, লাইনটা তো হুফের 2টা লাইন আছে, একটা হচ্ছে গিয়ে একদম প্রথম দিকে, আর একটা হচ্ছে পিছনের দিকে, টোর দিকে। সামনের দিকে যে পোর্শনটা, এখানে বেশি ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে এবং পিছনের এই জায়গাটা ইনফেক্টেড হবে। তার মানে আমরা যখন এটা শেপ করি ভালো করে, উপরের যখন সারফেসটা শেপ করে ফেলে সাদা হয়, তখন দেখা যাবে এখানে কালো একটা পোর্শন দেখা যাবে, এখানে কালো একটা পোর্শন দেখা যাবে। ওইটা আমরা শেপ করলে দেখবেন এক সময় এখান থেকে প্রচুর গ্যাস বেরোয় এবং পুষটা বেরোয় বিভিন্ন ফেনার মতো বেরোয়। তার মানে এখানে অ্যানোরোব যে ব্যাকটেরিয়াগুলি আছে, ওইগুলি এখানে বাসা বাঁধছে, এখানে পুষ ফর্মেশন করছে। তো আপনি খেয়াল করেন যে জায়গাটা সবচেয়ে বেশি নার্ভ এন্ডিং, সবচেয়ে ব্লাড সার্কুলেশন এখানে আছে, প্রচণ্ড পেইন, এখানে যখন একটা পাস হবে, ঠিক আছে, কিংবা পুজ হবে, ব্যাকটেরিয়া ইনফেকশন হবে, তাহলে তার কী পরিমাণ পেইন হয়। তাহলে এই জায়গাটা কিন্তু থাকে। তাহলে আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে তো আমি ট্রিটমেন্ট করা আমার দ্বারা সম্ভব না। তো এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে আমি ওই যে সোলটা আছে, ইনার সোলটা, ওইটাকে আমরা শেভিং করব এবং যেই জায়গাটা ইনফেকশনটা আছে, ওই জায়গার যেই টিস্যুগুলো আছে, সকল টিস্যু আমাকে শেভ করে ফেলে দিতে হবে। আচ্ছা, কিন্তু এইটা যে শেভ করে ফেলে দিবেন, এই জন্য এই গরুটাকে যে পরিমাণ কাস্টিং করতে হবে বা যেভাবে তাকে ম্যানেজমেন্ট করতে হবে, এই টুলস কিন্তু আমাদের নাই। সুতরাং এটাকে আমরা কারেকশন করতে পারি না। প্লাস আরেকটা হচ্ছে যে প্রবলেমটা, সাপোজ এই পাশাপাশি 2টা হুফের পোর্শন, তাহলে এটাতে হচ্ছে ইনফেকশন, তাহলে আমি এটা শেভ করলাম, খেয়াল করবেন, শেভ করলে তো এখানে পেইন হবে। আপনার নোকটাকে আমি শেভ করে ফেলে দিচ্ছি, এখানে পুজ হচ্ছে, পুজও ফেলে দিলাম, তাহলে এখানে প্রচণ্ড পেইন হবে, পেইন তো হবে। তাহলে হুফটা যখন আমি এইভাবে রাখলে এটা যখন আমি শেভ করছি, তাহলে এটা তো সে পাড়া দিবে, পা যদি দেয় তাহলে এখানে পেইন হবে। তাহলে এই পেইনটা আমি কীভাবে মিটিগেট করবো? পেইন তো আমাকে মিটিগেট করতে হবে কোনো না কোনো, অবশ্যই। সেই পেইনটা মিটিগেট করার জন্য আমাদের উন্নত বিশ্বে আমরা যেটা দেখি যে কাঠের আলাদা কিছু সোল পাওয়া যায়, যেটা গামের মাধ্যমে এখানে সোল লাগাই দেওয়া হয়, তাইলে এই পোর্শনটা উঁচা হয়ে যাবে এটার চেয়ে। তখন গরুটা যখন দাঁড়াবে, প্রেশার পড়বে, যে ভালো হুফটার উপরে প্রেশার পড়বে, আর যে খারাপ হুফটা আমরা যেটাকে শেপ করছি বা হালকা অপারেশনের মতো করছি, ওইটাকে কিন্তু প্রেশারটা পড়বে না। তাহলে এটা আস্তে আস্তে হিলিং হয়ে যাবে এবং হিলিং হয়, খুব ইজিলি হিলিং হয়। এখন যেটার কথা আপনি বলছেন, এটা আসলে কোথায় পাবে খামারিরা? আপনার কথা বাংলাদেশে নাই, বাংলাদেশে নাই। তাহলে আমরা কি করি? আপনার কথা হচ্ছে আমরা কি করি, আমরা সাধারণত কি করি, ওইটার মধ্যে এই কাঠের একটা টুকরা দিই, ঠিক আছে, কাঠের একটা টুকরা দিয়ে ওইটাকে গজ দিয়ে ভালো করে বেঁধে দিই, আচ্ছা, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আসলে গরুর জন্য খুব বেশি না, মানে বলবো কি পার্মানেন্ট কিছু সলিউশন না, কারণ গজ বারবার ঘষা খাইলে কংক্রিটে আস্তে আস্তে কিন্তু ছিঁড়ে যায়, বেশি দিন থাকে না। সুতরাং এটা আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটাও আমাদের দেখতে হবে। সুতরাং আমাকে কি করতে হবে, খামারি আমি কি করব, যেহেতু এটা ট্রিটমেন্ট নাই, ব্যর্থতা আমাদের। তা আমি যদি এটা ট্রিটমেন্ট আমি না করতে পারি, আমি অ্যাজ এ ভেট হিসাবে, তাহলে আমাকে কী করতে হবে, খামারিকে এইভাবে অ্যাওয়ার করতে হবে যেন লেমনেসটা না হয়।
কী কারণে লেমনেস হয় এটা যদি আমরা জানতে পারি, ওই কাজগুলো যদি আমরা আস্তে আস্তে এখান থেকে চলে আসতে পারি, তাহলে এত ধরনের প্রবলেম হবে না। যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল করি হাই ইল্ডিং ভ্যারাইটির ক্ষেত্রে, সেটাতে আমরা প্রচুর কনসেন্ট্রেট দিই। আমি বারবার বলি দানাদার খাবার বেশি দেওয়া যাবে না, তার যতটুকু দরকার তাকে দিতে হবে। বেশি দিলে কি সমস্যা? গরুর তো আসলে রুমেনটা তৈরি হয়েছে এটাতে ঘাসের জন্য, বাস্তবিক হচ্ছে ঘাসের জন্য তৈরি হয়েছে। এখন ঘাস যদি আমরা না দিতে পারি, তাহলে আমরা কি দিই? দানাদার দিচ্ছি শুধুমাত্র মিল্ক প্রোডাকশনের জন্য, অন্য কোনো কারণ। তাহলে মিল্ক প্রোডাকশনের জন্য দানাদার প্রচুর পরিমাণে দেই, তো গরুর রুমেন যেহেতু আসলে ওই কনসেন্ট্রেট খাওয়ার জন্য এনভায়রনমেন্ট না, সে হচ্ছে ঘাস খাওয়ার জন্য এনভায়রনমেন্ট। প্রচুর পরিমাণ দিলে এটাকে আমরা বলি রেডিলি ডাইজেস্টিবল কার্বোহাইড্রেট, যেমন গ্রেন আছে বিভিন্ন ধরনের, ভুট্টা ভাঙ্গা, গম ভাঙ্গা, রাইস পলিশ, এগুলি হচ্ছে গিয়ে রেডিলি কার্বোহাইড্রেট, খুব ইজিলি ডাইজেস্ট হয়ে যায়। তাহলে এটা যখন প্রচুর পরিমাণে ডাইজেস্ট হয়, তখন প্রচুর ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়। এখানে কিছু ধরনের ব্যাকটেরিয়া আছে, স্ট্রেপ্টোকক্কাস বোবিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। ওই ব্যাকটেরিয়াগুলো কিন্তু গ্রো করে প্রচুর পরিমাণে, কারণ ওইখান থেকে খাবারটা খায়, ঠিক আছে? ওই খাবারটা যেই রেডিলি ডাইজেস্টেবল কার্বোহাইড্রেট, যেটা সেই কার্বোহাইড্রেট পোর্শনটা খাওয়ার পরে কী হবে? তার বংশবৃদ্ধি নাতিপুতি বাড়তে থাকলো, প্রচুর বাড়লে কী হবে? সে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, একটা অ্যাসিড তৈরি করে। সেই ল্যাকটিক অ্যাসিড যত বেশি তৈরি হবে, রুমেনের পিএইচ তত কমতে থাকবে, মানে এই পোর্শনটা অ্যাসিডিক হয়ে যাবে। তার মানে কি? তার যে ফরমেশনটা, যে মানে 5.5-এর নিচে পিএইচ আস্তে আস্তে নামা শুরু হবে, ওই পর্যায়টা হচ্ছে খুব খারাপ। এই পর্যায়ে হলে কি, তার উপকারী যে ব্যাকটেরিয়াগুলি আছে ওখানে, যারা ডাইজেস্ট করতে বিভিন্ন ধরনের, তারাও মরা শুরু হয়, কারণ এই অ্যাসিডে সে বাঁচতে পারে না। তখন এই যে একটা কন্ডিশন তৈরি হয়, তখন গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলা, সে প্রচুর অ্যাসিড তৈরি হয়েছে, সে মারা যাচ্ছে, সে কী করে? আপনাকে যখন মারতে যাবে তখন আপনি কী করবেন? একটা কিছু নিক্ষেপ করবেন। ওই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো এন্ডোটক্সিন নামক একটা জিনিস, টক্সিন রিলিজ করে। টক্সিন মানে বিষ পেটের মধ্যে, কারণ সে যেহেতু মারা যাচ্ছে, সে তো বুঝতে পারে না কী কারণে মারা যাচ্ছে, সে তার অস্ত্রটাকে ছেড়ে দেয়। তাহলে এই যে এন্ডোটক্সিনটা বা ভিতরে যে বিষটা ছাড়লো পেটের মধ্যে, সাধারণত এই বিষটা কী করে? রুমেনের জন্য খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে না, কারণ রুমেন এটা অ্যাবজর্ব করে নিতে পারে। কিন্তু ওই যে প্রচুর পরিমাণ অ্যাসিড তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কী হয়? রুমেনের ওয়ালে ইরোশন, আলসার তৈরি হয়, আলসারেশন তৈরি হয়, ঠিক রুমিনাইটিস বলি আমরা। তাহলে একটা চিন্তা করে, রুমেন ওয়ালের মধ্যে একটা আলসার ফরমেশন হচ্ছে। আগে এই এন্ডোটক্সিনটা ভিতরে ঢুকতে পারতো না, এখন যেহেতু একটা দরজা পাইছে, সেই দরজা দিয়ে এন্ডোটক্সিনটা আস্তে আস্তে প্রবেশ করা, সার্কুলেশনে চলে যায়, ব্লাড সার্কুলেশনে চলে যায়। তাহলে আপনি চিন্তা করেন, একটা বিষ পেটের মধ্যে থাকার কথা, সে চলে আসে ব্লাড সার্কুলেশন থাকলে তো সে সারা বডিতে সে দৌড়তে থাকবে। যখনই ব্লাড সার্কুলেশনে চলে আসে, তখন এই বডির একটা মেকানিজম আছে, বডি কেবল আমরা বলি প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন করে। বডি প্রচুর পরিমাণে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন করে। তো প্রোস্টাগ্ল্যান্ডিন যখন সিক্রেশন করে, এই প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে আবার বেশ কয়েক ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন পাওয়া যায়। সে মধ্যে প্রোস্টাসাইটোনিন একটা প্রোডাক্ট আছে। ওইটা কি করে? ওইটা আসলে মূলত যেই আমাদের যে ভেইনগুলো আছে, এগুলাতে কোনো কিছু জমতে বাধা দেয়। এই ভেনাস সার্কুলেশনের মধ্যে কোনো থ্রম্বাস বলি আমরা, এখানে কোনো কিছু ফরমেশন করতে দেয় না। তার মানে এটা মোটা রাখে, তার মানে কি এটা কোনো সময় ব্লক হবে না। আমরা যদি নর্মালি যদি বলি, সেটা কখনো ব্লক হবে না। আমরা হার্ট ব্লকিং যেরকম বলি, এটা ব্লক হবে না, এই কাজটা করে। কিন্তু এটা তো কমে যাচ্ছে, আর প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়তে শুরু করতেছে, ঠিক আছে? প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে আরেকটা মেটাবোলাইট আছে, যেটা ভ্যাসোকনস্ট্রিকশন করে। তার মানে কি, এই যে আমার ভেইনটাকে ছোটো করে দিচ্ছে, এবং এটার মাঝখানে একটা থ্রম্বাস বা একটা অবস্ট্রাকশন তৈরি করছে, কোনো একটা বাধা সৃষ্টি করছে। তাইলে কী হবে? খেয়াল করেন তো, ব্লাডের ফ্লো আসতেছে, বাড়তেছে, কিন্তু জায়গা পাচ্ছে না। তাহলে আপনি চিন্তা করেন, প্রচুর ফ্লো আসতেছে, চিকন একটার পাইপ, সে কী করবে? ফেটে যাবে বাস্তবিক পক্ষে। তাহলে এগুলি ফেটে গিয়ে সোলের নিচে ব্লাড আসে আস্তে আস্তে। আর এখানে যদি ফেটে যায়, তাহলে কী হবে? এই নিচের পোর্শনে আর কখন ব্লাড আসবে না, কোনো নিউট্রিশন আসবে না। যদি না আসে কী হবে? তাহলে এই সেলগুলো আস্তে আস্তে মরে যাবে, ডিস্ট্রাকশন হয়ে যাবে, এখানে সেকেন্ডারি ইনফেকশন তৈরি হবে। পায়ের ক্ষেত্রে চিন্তা করেন, তার মানে কি, পায়ের নিচের পোর্শনটা আস্তে আস্তে মারা যাওয়ার মতো কন্ডিশন তৈরি। এটাকে আমরা অনেকটা চলতে পারি যে পায়ের হার্ট অ্যাটাকের অন্য ধরনের ফরমেশনের জন্য এটাকে আমরা বলতে পারি যে সোল হার্ট অ্যাটাক। মানে এই জায়গায় মানে পায়ের হার্টটাই এখানে, ক্যাপিলারিগুলি, এগুলি আস্তে আস্তে অবস্ট্রাকশন হয়ে গেলে তো আর সে আর করতে পারবে না। তো আলটিমেট এই প্রবলেমটা ক্রিয়েট হয়।
আরেকটা হয় বিভিন্ন ধরনের স্ট্রেস কন্ডিশন যখন বেশি হয়, স্ট্রেস থাকলে সেই স্ট্রেসটা কি, যেমন আজকে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার খুব বেশি, থার্মাল ইন্ডেক্স খুব বেশি, টেম্পারেচারও বেশি, হিউমিডিটি বেশি, সেটা একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। আর কিছু স্ট্রেস থাকে হচ্ছে গিয়ে যেমন যদি কংক্রিট বেশি থাকে নিচে, যদি আমার যেমন এটা খুব পাতলা একটা আমাদের বেডিং, কিছু কিছু জায়গায় বেডিং নাই, এটা একটা প্রবলেম, এগুলি হয়। বিভিন্ন ধরনের ডিজিজ আছে, ইনফেকশিয়াস ডিজিজ, যেমন ম্যাস্টাইটিস আছে, ম্যাট্রাইটিস আছে, ওই ধরনের আরও কিছু ইনফেকশিয়াস ডিজিজ আছে, যেই ডিজিজগুলো কী হয়, ফলে গাভী স্ট্রেসে থাকে। আর গাভী যখনই স্ট্রেসে থাকে তখন সে হিস্টামিন রিলিজ করে। হিস্টামিন যখন রিলিজ করে, ওই হিস্টামিন আবার কী করে, পায়ের ভিতরে বেসোকনস্ট্রিকশন, বেসোডাইলেশন, এটা একটু মানে খামারিদের জন্য কঠিন, বাট মেকানিজমটা জানা দরকার। তো বেসোকনস্ট্রিকশন, বেসোডাইলেশন মানে প্রচুর পরিমাণ সার্কুলেশন বাড়ে এখানে, আর খুব তাড়াতাড়ি এই যে ভেনগুলো আছে একবার মোটা হচ্ছে, একবার চিকন হচ্ছে, একবার মোটা হচ্ছে, একবার চিকন হচ্ছে। তার মানে কি, এটার মধ্যে একটা প্রেশার পড়তেছে। আর ওই যে প্রোস্টাগ্ল্যান্ডিন বললাম, সে আবার এখানে অবস্ট্রাকশন বা বাধা সৃষ্টি করতেছে, সে আলটিমেট এটা আবার ব্রাস্ট আউট হয়। তার মানে এই যে মেকানিজমটা, তাহলে মেকানিজম কী কারণে হলো, কজ কী ছিল, এত কিছু যে বললাম, এত কিছু বলার পিছনে কারণটা কী ছিল? কারণ কিন্তু ওই যে অতিরিক্ত কার্বোহাইড্রেট, অতিরিক্ত গ্রেন, অতিরিক্ত দানাদার, রেডিলি ডাইজেস্টেবল, এটা যখন আমরা দেই, এর সিকুইলি কিন্তু এগুলো আস্তে আস্তে এলিমিনেটিস পর্যায়ে চলে আসে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের বাঁচার উপায়টা কি? তাহলে বাঁচার উপায়টা, গাভীর নিজের একটা বডির একটা মেকানিজম আছে, নিজস্ব মেকানিজম। সে মেকানিজমটা কি? বডির মেকানিজমটা হচ্ছে, বডি দেখবেন প্রচুর গরু রিগার্জিটেট করে, আমরা জাবর কাটা যেটাকে বলি, ঠিক আছে না, জাবর কাটতেছে। জাবর কেন কাটে? আমরা যখন খাবার দিই, সেই খাবারের মধ্যে কী থাকে, কনসেন্ট্রেট থাকে, আবার রাফেজও থাকে। সেই রাফেজের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা থাকে টিডিএন থাকে, একটা এনডিএফ থাকে। এনডিএফ হলো নন ডিটারজেন্ট ফাইবার, যেটা ওই ফাইবার যত বেশি থাকবে, ওই ফাইবার কি করে, গাভীর ক্ষেত্রে যেই রিগার্জিটেট বা জাবর কাটার পোষণটাকে বাড়াই দেয়, সেটাকে ইনিশিয়েট করে। তাহলে কী করবে, গাভী রুমেন থেকে রাফেজগুলো নিয়ে আসবে এবং জাবর কাটতে শুরু করবে। জাবর কাটলে কী হয়, প্রচুর স্যালাইভা আসে। স্যালাইভাটা একটা বাফার এজেন্ট হিসেবে কাজ করে। বাফার মানে কি, ওই যে অ্যাসিড তৈরি হয়েছে, সেই অ্যাসিডটাকে মিনিমাইজ করবে এই স্যালাইভা। তার মানে আমি যখন কনসেন্ট্রেট বেশি দিই, সেই পরিমাণ যদি আমি রাফেজ তাকে না দিতে পারি, তাহলে কিন্তু ওই যে অ্যাসিডটা হজম করতে পারছে, হ্যাঁ না, ওই অ্যাসিড পোর্শনটাকে আমি কমাইতে পারতেছি না। বডিতে তো অ্যাসিড তৈরি হবে, তো অ্যাসিডটাকে তো কেউ না কেউ মিনিমাইজ করতে হবে। মিনিমাইজটাই করে কি, রাফেজ। আবার সেই রাফেজের নির্দিষ্ট সাইজ লাগে। এখন আমরা বলি যে জিরো সাইজ দেই, খড় দেই, জিরো সাইজ কপ, এটা খুব ডেঞ্জারাস ইয়ের জন্য, গরুর জন্য। আবার বলি জিরো সাইজ ঘাস কাটি, এটাও খুব ডেঞ্জারাস। দুটোটা ডেঞ্জারাস জিনিস। সাইলেজের সাইজ যদি 3.5 নিচে সিটো, এটাও ডেঞ্জারাস। তাহলে দেখেন তো আপনি, তাহলে সাইজ পার্টিকেলটা একটা অসুবিধা আছে। তার মানে 3.5 সেন্টিমিটার হচ্ছে বেশি হতে হবে। আচ্ছা, যদি হয় তখনই ওইটা সে সোয়ালো করবে, সে রিগার্জিটেট করবে, জাবর কাটবে, এবং প্রচুর পরিমাণে এখানে স্যালাইভা হবে। স্যালাইভাতে সোডিয়াম থাকে, এখানে সোডিয়াম বাইকার্বনেট থাকে। এই সোডিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম এবং ল্যাকটিক অ্যাসিড যে তৈরি হলো, এই সোডিয়াম ল্যাকটেট তৈরি করে, আর বাইকার্বনেট হলো কার্বনিক অ্যাসিড তৈরি করে। ওইটা আবার ভাঙিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি হিসাবে গরু, এই যে দেখবেন স্যালাইভা করতেছে, পানি লালা পড়তেছে, এইটার একমাত্র কাজ হচ্ছে ওই যে আমরা অ্যাসিড তৈরি হয়েছে বডিতে, সেই অ্যাসিডটাকে মিনিমাইজ করে। তাহলে আমরা একটা পোর্শন খেয়াল রাখবো, যখনই আমরা অতিরিক্ত কনসেন্ট্রেট দেবো, সেই কনসেন্ট্রেটের সাথে আমরা যে জিনিসটা করতে পারবো, যে আমরা রাফেজ দেবো, গুড কোয়ালিটি রাফেজ দেবো, এবং এটা অবশ্যই 3.5 সেন্টিমিটার হচ্ছে বেশি হবে পার্টিকলটা, নট জিরো সাইজ। জিরো সাইজের এগুলি দিলে গরুর রিগার্জিটেটের ক্যাপাবিলিটি কমে যায়। এটা হলো প্রথম আমরা একটা আসতে পারলাম। আর কি কি জিনিস যদি আমরা মেজারমেন্ট নিই, তাহলে এই লেমনেসটা হবে না। আমরা তো একটা তো বললাম, সে দানাদার কমাইতে হবে, কোয়ালিটি পরিমাণ রাফেজ দিতে হবে। রাফেজটা বারবার বলি, কোয়ালিটি পরিমাণ রাফেজ দিতে হবে। আর যাদের খুব বেশি হাই ইল্ডিং ভ্যারাইটি আছে, ঠিক আছে, হাই ইল্ডিং ভ্যারাইটি থাকলে তাকে কী করতে হবে, কিছু খড় দিতে হবে। এই জিনিসটা আমরা নিরুৎসাহিত করি অনেকেই, কিন্তু আমি উৎসাহিত করি, তাকে খড় দিতে হবে। আচ্ছা, আমরা বলি খড়ে কোনো ধরনের প্রোটিন নাই, এই জিনিসটা ভুল একটা জিনিস। খড়ে প্রোটিন নাই এরকম বলি না আমরা, কিন্তু খড়ে যেই কাজটা করে, ওই যেমন খড় খাবে, খড়ের সাইজ বড় বড় থাকবে, জিরো সাইজ খড় না, খড় হচ্ছে যেটা একদম যে পরিমাণ খড় থাকে ওইটা। কিন্তু এখানে আমি একটু অ্যাড করবো ভাইয়া, খড় দেখা যায় কি জেলা ভেদে খড়ের কিন্তু আবার মানেরও আমরা পরিবর্তন দেখি। যেমন সিলেটের যে খড়টা, সেটা কিন্তু নরম হয়,
হ্যাঁ পাতলা হয়, পাতলা। ওটা যদি আস্তও দিয়ে দেওয়া যায় এটা গাভী খেয়ে নিতে পারে। কোথাও কোথাও কিন্তু খড়টা অনেক মোটা হয়, ভারী হয়, শক্ত হয়, মানে গরুর ওটা খেতে কষ্ট হয়ে যায়। এত চিন্তা করি কেন আমরা? গরু তো ঘাস খেতে পারতেছে, ঠিক আছে, খড়ের থেকে শক্ত কিন্তু ঘাস, ঠিক আছে, সেটা তো খেতে পারতেছে, সমস্যা না, গরু খাবে। আমরা এখানে খড় দিব তার নিউট্রিশন সাপ্লাই মিট আপ করার জন্য। তাকে খড় দিচ্ছে, যে আপনাকে একটা বললাম, খড় যখন খাবে সে চাবাবে, প্রচুর স্যালাইভা আসবে। যত বেশি স্যালাইভা আসবে তত বেশি স্যালাইভা একটা বাফার এজেন্ট বলছিলাম আমরা, যেটা কি করে রুমিনাল অ্যাসিডোসিসকে কমাবে। তার মানে আমরা খড় হবার করতেছি যে কি রুমেনের যাতে অ্যাসিডোসিসটা না হয়, ঠিক আছে, এই কারণ থেকে আমরা বের হওয়ার জন্য। মানে আমরা এটা মনে করছি যে খড়ের একটা কার্যকারিতা আছে, খড়ের একটা কার্যকারিতা আছে, ডেফিনেটলি একটা কার্যকারিতা আছে, বিশেষ করে হাই ইল্ডিং ভ্যারাইটির ক্ষেত্রে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর কি কি জিনিস আমরা খেয়াল রাখবো? তার আগে তো জানা দরকার যে লেমনেস হয়েছে আমি বুঝবো কিভাবে। যখন একবারে পড়ে যাবে তখন তো আমাদের কিছু করার নাই, তাহলে আমি এর আগে কীভাবে কারেকশন হব? তার মানে আমরা যে জিনিসগুলি দেখবো, আমরা আজকে এই খামারে বেশ কিছু গরুর হুফ যেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো, ওইগুলি আপনারা দেখবেন। আমরা যে জিনিসটা দেখাই যে দুইটা হুফের মাঝখানে কিছু গরু দেখলে আপনি বুঝবেন যে সে লেমিনাইটিসের দিকে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি এই গরুটার ক্ষেত্রে আমরা চিন্তা করি যে তার দাঁড়ানোর একটু ভঙ্গিটা যদি চিন্তা করেন, দেখেন পিছনের দিকে দুইটা পা একটু বেশি দিচ্ছে, সামনের দুইটা পা একটু ক্লোজ করে ফেলছে, তার মানে তার দাঁড়ানোর ভঙ্গিটাতে একটু অ্যাবনর্মালিটি আছে। আরও যদি সুন্দরভাবে দেখতে চান আপনি এই থাই রিজনটা খেয়াল করেন, এই থাই রিজনটা যদি আমরা খেয়াল করেন, দেখেন এখানে একটা এই যে ইনফেকশন স্পেস আছে, এবং গরুটা দাঁড়াইতে পারতেছে না, মানে ইজিলি দাঁড়াইতে পারতেন। তার মানে এখানে একটা প্যাচ, এই প্যাচটা কেন হয়েছে? এই প্যাচটা হচ্ছে তার পায়ে ব্যথা আছে, ওই জায়গায় প্রেশার বেশি পড়ছে, বিদায় এই জায়গাটা এরকম হয়ে গেছে। দেখেন কি পরিমাণ পেইন এখানে, ঠিক আছে, ছুতেও দিচ্ছে না। আবার যদি চিন্তা করেন একদম এই যে দুইটা হুফের উপরে দেখেন এই জায়গাটা কিছু এই যে রুম উঠে গেছে, খেয়াল করছেন কি? জি জি। তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু পেইনের কারণে হয়েছে, এখানে ইনফ্লামেশন হয়েছে, পোডোডার্মাটাইটিস হয়েছে, যার দরুন কিন্তু এই প্রবলেমটা হয়েছে। তার মানে একটা গরু দাঁড়ানোর ভঙ্গি দেখিয়ে আপনি বুঝতে পারবেন যে তার লেমিনাইটিস আসতেছে কিনা, ওদিকে যাচ্ছে কিনা। আবার যদি আমরা খেয়াল করি একটা গরুর ক্ষেত্রে, যদি আমরা এখানে দেখি এই গরুটা কিন্তু পা ঠিক আছে, তারপর আমি দেখাচ্ছি এই কারণ এটা শুয়ে রয়েছে কেন। এই হচ্ছে আমার স্কিনটা এখানে শেষ হয়েছে, এরপরে এই জায়গাটায় লোম নেই, এই যে কোরিয়ামটা শুরু হয়েছে, মানে এই হুফের শুরু হয়েছে এবং স্কিনটা শেষ হয়েছে। এই যে ব্যান্ডটা, এই ব্যান্ডটাতে প্রচুর পেন হয়, এখানে প্রচুর নার্ভ এন্ডিং আছে। তাহলে আমরা কি করব? যখন দেখবো ইনফেকশন, এই জায়গাটা ফোলা থাকবে, এই জায়গাটা লাল থাকবে, প্রচুর লাল থাকবে, হুফে ক্র্যাক হয় মানে এইভাবে একটা করে ঢেউয়ের মতো দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ঢেউয়ের মতো দেখা যাবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা ইনফেকশনের দিকে যাচ্ছে। আচ্ছা, এই ইন্টারডিজিটাল স্পেস, এই জায়গাটা ফুলে যাবে, এই জায়গাটা নর্মালি ফুলে যাবে, এটা কিন্তু নর্মাল আছে, দেখেন কোনো পেন টেন নাই, আমরা বুঝতে পারতেছি পেন নাই। এই হুফটা ডিফর্ম হচ্ছে, হয় এটা আগায় যাবে, নাহলে এই জায়গাটা একটু শেপটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আবার নতুন করে পিছন দিকে আরেকটা হুফ ক্রিয়েট হবে, হুফের একটা সোল ক্রিয়েট হবে, সেকেন্ডারি হুফের মতো, ঠিক আছে। তার মানে কি নিচে যে একটা ইনফেকশন শুরু হয়েছে তাকে কাভার দেওয়ার জন্য বডি এখানে আবার আরেকটা করে কাভারিং সৃষ্টি করবে, তাহলে এই জায়গাটা মোটা হয়ে যাবে, আলাদা একটা এখানে নতুন করে আরেকটা হুফের মতো দেখা যাবে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলি শুরু হবে, এই জিনিসগুলি দেখলে আমরা, এবং এখানে প্রচুর পেন ক্রিয়েট হবে। আমরা দেখেন এই যে এভাবে টোকা দিয়ে আমরা বুঝতে পারবো যে গরুটা পেইনে আছে কিনা। আমরা টোকা দিচ্ছি, খুব একটা প্রবলেম ক্রিয়েট করতেছে না। তাহলে এইভাবেও আমরা বুঝতে পারবো যে হুফের এই প্রবলেমগুলো আছে। আর কিছু ছবি আমরা এই ভিডিওতে আমরা দিয়ে রাখছি, যে ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে হুফের এই প্রবলেমগুলি ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা মোটা দাগে এই লেমনেস বা পায়ের যে সমস্যাগুলি থাকে, এই সমস্যাগুলি থেকে বাঁচার জন্য বেশ কয়েকটা কারণ আমরা সিলেক্ট করছি, ওইগুলি যেন আমরা মিটিগেট করতে পারি। যেমন আমরা যেটা বললাম যে কনসেন্ট্রেট পরিমাণ মতো, নট কম নট বেশি, ঠিক আছে, কমও না বেশি না, পরিমাণ মতো দিব। সাথে আমরা কোয়ালিটি রাফেজ দেবো, সেই রাফেজের সাইজটা ডেফিনেটলি 3.5 সেন্টিমিটারের চেয়ে বেশি হবে, এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে আমাদের যে বেডিং, আমরা যেহেতু কংক্রিটের উপরেই ইদানিং আমরা ডালাই থাকে, ফ্লোরটা ডালাই থাকে, ওই ডালাইটা কিন্তু গরুর সোলের জন্য খুব খারাপ। তার মানে আমরা যেটা করি যে এখানে আমরা একটা বেডিং ম্যাটেরিয়ালস দিই, সেই ম্যাটটা যেন আমরা প্রপারলি ইউজ করতে পারি, এটা দেখতে হবে। আরেকটা হচ্ছে অনেক জায়গায় আমরা দেখি যে ফ্লোরটা অনেক দিন পুরাতন থাকে, বিভিন্ন সময় এখান থেকে সিমেন্ট উঠে যায়, তারপর খোয়া কিংবা পাথর বড় বড় থাকে,
ওইগুলির পা দিলে কিন্তু সবচেয়ে বেশি প্রবলেমটা হয় গরুর জন্য। তাহলে আমরা ওই জিনিসটা আমরা চিন্তা করব। আরেকটা হচ্ছে জানি স্ট্রেস, যে কোনো ধরনের স্ট্রেস গরুর জন্য দুইটা জিনিস করে, এক হিস্টামিন রিলিজ করে আর একটা প্রোস্টাগ্ল্যান্ডিন খুব বেশি পরিমাণে। এই দুইটাই লেমনেসের জন্য সবচেয়ে বেশি দায়ী। তার মানে স্ট্রেস আমাকে ফেলা যাবে না। যেমন এখনকার যে টেম্পারেচার আমরা দেখতেছি, এই টেম্পারেচার কিন্তু বাইরে খুব বেশি রৌদ্র নাই, কিন্তু ভিতরে আমরা কিন্তু দাঁড়াইতে পারতেছি না। তার মানে এখানে হিউমিডিটি বেশি, টেম্পারেচারও একটা প্রবলেম, যার জন্য একটা ঘুমট একটা পরিবেশ তৈরি হচ্ছে। গরুর জন্য এটা আরও বেশি প্রবলেম। তাহলে এই স্ট্রেস থেকে আমরা এনভায়রনমেন্টাল স্ট্রেস থেকে তাকে যত দূর সম্ভব কমফোর্ট দেওয়ার চেষ্টা করব। আরেকটা স্ট্রেস হচ্ছে গিয়া যেমন যে একটা গাভী বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার কিছুদিন আগে থেকে বাচ্চা দেওয়ার কিছুদিন পরে পর্যন্ত আমরা যে জিনিসটা দেখি, ওই সময়টা কিন্তু গাভীর জন্য একটা স্ট্রেস যায়, কারণ সে বাচ্চা দিবে, সে প্রিপারেশন নিচ্ছে, ওইরকম হচ্ছে। আমরা কি করি, শেষ দিকে খাদ্য কমাই দিই, আবার বাচ্চা দিচ্ছে তখনও খাদ্য কম দিই, যে পরিমাণ রিকোয়ারমেন্ট তাকে দিতে পারতেছি না। তার মানে এখানে একটা নেগেটিভ এনার্জি ব্যালেন্স যেটাকে বলি, যে পরিমাণ এনার্জির দরকার আর যে পরিমাণ দিচ্ছি দুইটার মধ্যে একটা গ্যাপ, ওই গ্যাপটাও কিন্তু একটা স্ট্রেস তৈরি করে। ওই স্ট্রেসও কিন্তু এটার জন্য একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। কিছু ইনফেকশিয়াস ডিজিজ আছে, যেমন ম্যাস্টাইটিস হইলে, তো ম্যাস্টাইটিস হলে এখানে হিস্টামিন রিলিজ হয়। যদি কোনো ট্রমা হয় বা কোনো আঘাত পায়, সেখানে হিস্টামিন রিলিজ হয়। ম্যাট্রাইটিস মানে জরায়ুর যদি কোনো ইনফেকশন থাকে, ওখান থেকে হিস্টামিন প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়। আরও যে ইনফেকশিয়াস ডিজিজগুলো আছে, সেই ডিজিজগুলো যদি হয়, যেমন ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যদি আমরা খুরা রোগ হয়, বাতা রোগ, ওই প্রবলেমটাতে ঠিক করে। জিহ্বাতে যদি কোনো ধরনের অ্যাক্টিনোমাইকোসিস, অ্যাক্টিনোবোবিস যদি হয়, ওই প্রবলেমগুলি, অনেকগুলি প্রবলেম থাকে ইনফেকশিয়াস, যেগুলির জন্য স্ট্রেস হয়, হিস্টামিন রিলিজ হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়। এবং এইগুলি আলটিমেট যে জিনিসটা করে, যে হুফের যে এনভায়রনমেন্টটাকে, যে তাদের যে ব্লাড সার্কুলেশন আছে, এটা ডিসরাপশন করে। আসলে অনেকগুলো কারণে হয়। একটা গাভী মানে যদি বাছুর থেকেও একেবারে মা পর্যায়ে থাকে, একটা লম্বা সময়, কিন্তু এই পুরোটা সময় জুড়েই আসলে একজন খামারিকে এই গাভীগুলোকে নজরে রাখতে হয়। অনেক বিষয় রয়েছে। জুনায়েদ ভাই, শেষের যে পয়েন্টগুলো আপনি বললেন, আমার মনে হয় এই পয়েন্টগুলো ধরে অনেকের অনেক প্রশ্ন রয়ে গেছে। এক পর্বে আসলে এত কিছু নিয়ে আসলে আলোচনা করা যায় না। আমরা অবশ্যই এর সিরিজ আকারে আমরা আলোচনা করব। নিশ্চয়ই এই শেষের বিষয়গুলো নিয়ে আপনারা আমাদের পরবর্তী পর্বে আরও বিস্তারিত আপনারা শুনতে পারবেন। জুনায়েদ ভাই, এই পর্যায়ে আমাদেরকে বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।